অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 17। বাড়িতে শুধু 3 জন মেয়ে মানুষ। রাত 12টার দিকে রাবেয়ার চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেইন দরজা আটকাতে গিয়ে আরও কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায়। আব্বু আসলোই না। জানালার ধারে বই নিয়ে বসে জানালাটা খুলে দিয়েছিল। রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তুষ্ট প্রকাশ করেছেন জানালা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে, তা যেন শুষে নিচ্ছিল অন্তু। এক দৃষ্টিতে চেয়েছিল বাইরের অন্ধকার কুয়াশাচ্ছন্নতায়। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলো যেন আগুনের তুষের ছিট পড়ছিল। অন্তিক আজ 3 দিন বাড়ি ফেরেনি। আব্বু সকালে বেরিয়েছে, রাত 2টো বাজলো, সেও ফিরল না। অন্তুর কান্না পাচ্ছে কি? আবার কখনো শক্ত হয়ে উঠছে চোয়াল। নানাভাবে ভেবেও কোনো রকম ব্যাখ্যা বের করতে পারেনি। অন্তিক কোথায় গেছে? আব্বু আসছে না কেন? রাবেয়া সেদিন অন্তুর ঘরে ছিলেন। কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বা একটা মোনাজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল। বাইরে রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাক প্রকট হয়ে এলো, তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাত হয়ে শুয়েছেন কোনো রকমে। অন্তু কম্বল তুলে দিল ওনার গায়ে। এরপর 3-4 বার আব্বুর নম্বরে ডায়াল করল। রিসিভ হলো না। অজু করে এসে তাহাজ্জুদের নামাজে বসেছিল। তখন রাত 3টা ছুঁই ছুঁই। নামাজে খুব বিঘ্ন ঘটছিল। কেন যেন কান্নারা বাদ মানছিল না। কান্নার তোড়ে সেজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভেতর কয়েকবার দম আটকালো। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে, তবে বুকে তুমুল ঝড় উঠেছে। কঠোর আশঙ্কারা নেচে নেচে কী সব অলক্ষণে কথাবার্তা বলতে চাইছে। জয় এসেছে, তা হামজা জানতে পারল সকাল 10টার দিকে। জয়ের রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিৎপটাক হয়ে পড়ে থাকার কথা। বেডসাইড টেবিলের উপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে। বিছানায় কম্বল ছড়ানো, হাত ঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। তার মানে জয় আশেপাশে কোথাওই আছে। দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকত। তরুকে ডাকলো হামজা। তরু এলো না, গলা উঁচিয়ে জবাব দিল। জয় কখন এসেছে? কাল রাতে। তরু চেঁচিয়ে জবাব দিল, ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল, বলে গেল এখনই আসবে। আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো। 1 কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করে বলল, আসছি। হামজার মনে পড়ল আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আর 2 দিন 3 রাত বাকি নির্বাচনের। চারদিকে এতটা ঠান্ডা থাকার কথা না থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখনও হাসপাতালে দৌড়াদৌড়ির উপরে আছে। লোক মারাফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবেলার জন্য, তবে হাঙ্গামা নির্বাচনের পর হলে সুবিধা হয়, আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা, আচ্ছা যাবে ও বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়ে চড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনারই বা এত তাড়াহুড়ো কিসের? ঠান্ডা হতে তো ঘণ্টাখানেক সময় লাগবে না। গম্ভীর স্বরে কথাটা বললেও তাতে অল্প একটু অভিমানও যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও, তৈরি হও। যাব না আমি, আর এমনিতেও মাঝার ভাই বাড়িতে আসেনি এখনো। হামজা যেন শুনল না কথাটা, বলল, এর জন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতেও ও বাড়িতে যাবার অনুমতি পাবে না, তৈরি হয়ে নাও। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান?
ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলেছে দিন দিন, তা বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনো একদিন, এটা ভাবতেও নিজের ওপর ঘেন্না লাগছে আজকাল। দয়া করছেন আমার ওপর ও বাড়ি নিয়ে যাবার অফার করে। যথাসম্ভব অশ্লিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল। অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়ে বলল, নিজেকে চেনা যতটা মুশকিল, তার চেয়ে বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদুরে আচরণ পেয়ে বড় হয়েছ। ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধি সীমাবদ্ধ, কিন্তু ওটা শুধুই নিজের পরিবারের জন্য বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আরেকটা কেউ। মাঝার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে এতদিনে। এবার তাহলে ভাবো, এবার সুস্থ হয়ে কি করতে পারে। আর এবার ও ফিরে যা করবে, আশা করি আমার উপর দিয়ে যাওয়া সে চাপ দেখে তোমার ভাইয়ের ওপর ভালোবাসা একটু চির ধরতে পারে। রিমির হাত চেপে ধরল হামজা। রিমি তার ছিটকে ছড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসায় চির ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন, তাই না? আল্লাহ জ্বালিয়ে ভস্ম করে দিক আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতে পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়ে গিয়েছে, তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষ শত্রুতা পুষবে, এটা আর এমন অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝের ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে, তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরা শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে, যেবার প্রথম আমি ছাত্রনেতা নির্বাচিত হয়েছিলাম। মাঝারের ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানোর ছিল, সেটা না পাওয়ায় এই শত্রুতা শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তোমার চাচা, চাচাতো ভাই, বাপ এদের শত্রুতার আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম, প্রথমে রাজি হলো না, পরে রাজি কেন হলো জানো? আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতে লাঠি হয়ে যাব। আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না, তখন একের পর এক আক্রমণ পেয়েছি। এই কয়েক বছরে ওদের থেকে কিছুই বলিনি কোনোদিন, কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো, তখন আবার নতুন করে জ্বলে উঠেছে তোমার বাপ চাচারা। এবার বলো, শত্রুতা কারা পুষেছে? আর এর সমাধান কি? কোনো সমাধান নেই, এভাবেই যতদিন চলে। আর এরপরও তুমি অবুঝ হলে তোমার ওপর কঠোর হতে বাধ্য হব বোধ হয় আমি। রিমি আর এক মুহূর্তও দাঁড়ালো না। তখন গান গাইতে গাইতে ঢুকলো জয়। হামজাবাইয়ের হবে জয়। ও ভাবি গো, হামজাবাই খারাপ লোক, জয়ের মালা তারই হোক। উপরে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক। ও আমার ভাবি গো, ও আমার প্রাণের ভাবি গো। হামজা হেসে ফেলল। জয়ের পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার উপর ছাই রঙা শার্ট পরেছে। কোলে কোয়েল। কবির ঢুকলেই কপালে হাত ঢুকে সালাম করলো। ওকে বসতে ইশারা করলো হামজা। তার পেছনে দুজন একটা মস্ত বড় অ্যাকোরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখলো। হামজা ভুরু কুচকে বলল, এসব টেনে এনেছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলে যাতে ওটাকে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলো। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা এবার তোর মাকে ডেকে আন। তোর মার কান্নার পানির চোটে সবগুলো বালিশের তুলো পচে গেছে। তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এগাল ওগালে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কেঁদে ফেলল। হুট করে কিছু মনে হতেই কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞাসা করলো, তুই কি করেছিস ওই বাড়ি গিয়ে? মেরেছিস সীমান্তকে, তারপর এনেছিস কোয়েলকে? জয় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না। তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে, তারপর মেয়েটাকে রেখে দিয়েছে জোর করে। তারপরও কলিজা ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা, নেকা কান্না দেখলে ডায়াবেটিস বাড়ে আমার, সুগার আছে নেকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধ ভাঙা স্বরে চিকিৎসা করলো, জয় ওই মাতগুলোকে বের করলে কেলি আমি, বের করলে দাও একটাকে। জয় মাথা নাড়ল।
তার আগে তোমাকে আমি পানিতে চুবিয়ে খেলবো 10 মিনিট, এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেব খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে। জয়কে বলল, তার আগে আমি তোর পেছনে 2টো লাথি মেরে খেলি, তারপর বাড়ি থেকে বের করে দিই। শয়তানে নাড়ে তোকে। শয়তানকে আমি নাড়ি, এটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো হুট করে। সীমান্তকে মেরেছিস? জয় সোফায় পা তুলে বসে বলল, না, সুন্দর মতো জিজ্ঞাসা করেছি, কেন মেরেছিস তুলিকে? তো কি বলল? কাম নাই করার মতো, বাল নাই ছেঁড়ার মতো। তো বউ পিটাইছে। আমারও কাম অথবা বাল ছিল না হাতে, আমিও 2-4টা লাগিয়ে আসছি। পরে বাপের মার খাওয়া দেখেই কোয়েলের ডিম কাদা ধরল। তারে নিয়ে যায় অ্যাকোরিয়াম কিনে দিয়ে শান্ত করছি। মিছিল হয়েছে সকালে? ঝামেলা হয়েছে কোনো? না। শুনলাম মাঝার শালার পায়ে নাকি খাঁটি স্টিল ঢুকাইছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা না। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরায় তো সবাই, এইটুকুই যথেষ্ট। মাঝার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ করবে কালটাল মনে হয়। রিমি এসে জয়ের পাশে বসল। তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, খাননি সকালে? সের সময় খেয়েছিলাম, আসলেই চরম খিদে লাগছে। ধুর, ওই মাছ দিয়েন না, ডিমের টুকরো দেন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনার তো আহ্লাদ আসে কোত্থেকে? জয় নির্লজ্জের মতো হাসল। দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো। রিমি এক আজব চরিত্রের মেয়ে, সব কিছুতে ঝাঁপিয়ে তার জিদ। যে জয়ের ওপর তার অসীম ঘৃণা, আজ তার সাথে মিছি মিল বজায় রাখছে হামজাকে চালাতে। জয় রিমির নাটক বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং হে হে করে হাসবে। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশ ভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক। বদনাম সহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারির লিখিত ভোটে মানুষের মনোনয়নে জিতেছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, তেরামি না করে গিয়ে দেখা করে আসিস। তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো। আঙুল দিয়ে কাচের ওপর খুঁচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভিতরে একটা গোল্ডফিশ, 2টো এঞ্জেল ফিশ আর একজোড়া কালশিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ডফিশ একটা কিনেছে কেন সেই ভালো জানে। বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকোরিয়াম কিনেছে, আবার রাগের সময় ওগুলোকে আগে ভেঙেছে। কবুতর, মাছ, খরগোশ, যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমোবো আমি। বিকেলে গোসল করব, খাবো, যাব ঠিক সন্ধ্যার আগে। 2-1 কলকি চিনেও আসবো তাহলে। হামজা বকে উঠল, কলকি টানার খবর পেলে 1 কোপে বলি দিয়ে দেব। শুয়োরের বাচ্চা, যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি। সকালে একবার বমি করেছে মার্জিয়া। অন্তুর ফোনটা বেজে উঠেছিল দুপুরের দিকে। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটল। নিশ্চয়ই আব্বুর ফোন করেছে, কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেভ নম্বর। তবু অন্তুর চোখ ভিজে উঠল। কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারো নম্বর দিয়ে কল করেছে। কল রিসিভ করে কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ? একটা কল করে জানিয়ে দেয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার ওপর টান নেই, তবে জলজান্ত একটা মানুষ উধাও হয়ে গেলে একটু ভাবনা হয়তো নাকি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে বলে চলল, তো কখন আসবে বাড়িতে? আর হ্যালো। ভরাট এক ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তা চিরপরিচিত এটা নয়। পিপাসার্ত মুখে চুপ রইল অন্তু। তার ঠোঁট
ফাটফাট করছে। বেশ প্যাচাল না পেরে যে ঠিকানা বলছি সেখানে চলে আসিস, আর আরেকটা পাখিও যেন সাথে না আসে বা জানতে না পারে কিছু। সংক্ষিপ্ত হুমকি বাণীটি কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো। সেখানে একটা ঠিকানা লেখা, কাহারোল থানার নায়াবাদ মসজিদ। রাবেয়া ঝাঁকালেন, ওকে অনবরত বারবার প্রশ্ন করছেন। অন্তু নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তুর মাথায় এলো ঠিকানার উল্লেখিত জায়গাটা ঢ্যাপা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। রাবেয়ার প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসল। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে একটা পাখিও যেন টের না পায়। তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক FBI অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিজস্ব হাতে মুখটা ওনার প্রান্তে আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করল। অন্তু জবাব দিল গা ছাড়া ভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়, তবুও যথাসম্ভব শান্ত সে। অন্তুকে জিজ্ঞাসা করল, আপনি বয়সটাকে চেনেন বা অথবা আগে শুনেছেন? অন্তু অবচেতনার মতো মাথা নাড়ল, না।